নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি বিশাখা। শুরু করছি কথা হোক। নমস্কার, শুভ সন্ধ্যা। বিশাখার সঙ্গে রয়েছে আমি অনির্বাণ। কথা হোক, আজকে আমরা চাইছি কথা হোক ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষে ইতিহাসের পুনর্লিখন কি জরুরি, এই বিতর্কটা এসছে খুব শিগগির, তাই তো বিশাখা? একদমই তাই। এবং আমরা যখন ইতিহাসের কথা বলছি অনির্বাণ, তখন কিন্তু ইতিহাস সবসময় এটা বলা হয় যে কোনো একটা সময়ের দলিল হয়ে থাকে ইতিহাস, কিন্তু সেই সঙ্গে একটা অভিযোগও, সেই চিরন্তন অভিযোগ বলা যায়, যা কিনা এভাবে উঠে আসে যে ইতিহাস সবসময় শাসকের দ্বারা প্রভাবিত হয়ে নাকি রচিত হয়। কিন্তু সেটা কি সত্যি? একজন শাসক তিনি তার শাসনকালে নিজের ইচ্ছে অনুযায়ী ইতিহাস সৃষ্টি করেন, আবার কখনো কখনো নাকি পুরনো ইতিহাস মুছেও দেন। কিন্তু সেটা আজকের দিনে কিভাবে প্রাসঙ্গিক অনির্বাণ? একেবারেই বিশাখা। দেখো, মজা করে অনেকে বলেন যে যদি হিটলার তার জার্মানি এবং তোজোর জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধটা জিতত, তাহলে নাকি ইতিহাসে আজকে যাদের আমরা নায়ক বলে পড়ে থাকি তারা হতেন ভিলেন আর হিটলার হতেন হিরো। কিন্তু এই সমস্ত মজার কথা বাদ দিলেও যদি নিতান্তই আমাদের দেশের ইতিহাসের কথায় আসি, সাম্প্রতিক যে বিতর্কের কথা বললাম, ইতিহাসের পুনর্লিখন জরুরি কেন, কারা মনে করছেন, সেই বিতর্কটা খুব শিগগিরই সামনাসামনি এলেও এই বিতর্কটা খুব কম পুরনো কিন্তু নয়। সেই স্বাধীনতার সময় থেকে আমাদের দেশের ইতিহাস কিভাবে লেখা প্রয়োজন, কিভাবে সেই ইতিহাসকে ফিরে দেখা প্রয়োজন, এই সবটাই কিন্তু অনেক দিন ধরে, অনেক আগে থেকে চলছে এবং ১০০, ১৫০, ২০০ বছরের গণ্ডিতে বোধহয় একে বাঁধা যাবে না। আর ঠিক সেটা নিয়েই আমাদের আজকের এই কথা হোক। আর সেই কথা হোকে যারা বলছেন যে ভারতের ইতিহাস পুনর্লিখন প্রয়োজন, নতুন করে লেখা দরকার, তাদের পক্ষে থেকে যারা রয়েছেন আজকের এই বিতর্কে, আমরা একে একে তাদের ডেকে নিই। প্রথমেই ডেকে নেব এই প্রস্তাবের পক্ষে বিজ্ঞানী জিষ্ণু বসুকে। জিষ্ণুবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এবং সেই সঙ্গে যেহেতু এরকম উত্তপ্ত বিতর্কের বিষয়, সেখানে অবশ্যই পক্ষে বিপক্ষে, মোশনের ফরে এবং এগেনস্টে অনেক বক্তাই থাকবেন। সেরকমভাবেই বিপক্ষে যারা রয়েছেন তাদের মধ্যে প্রথমেই ডেকে নেব নির্বেদ রায়, ইতিহাসবিদ। তাঁকে, নির্বেদবাবু প্লিজ মঞ্চে আসবেন। আমি ডেকে নেব ইতিহাসের পুনর্লিখন জরুরি বলে যারা মনে করছেন তাদের পক্ষেই কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এরপর আবার সেই বিপক্ষে যারা বলবেন তাদের মধ্যে থেকেই আরেকজনকে ডেকে নেব। আমরা ডেকে নেব অধ্যাপক অমিত দে, আমাদের মধ্যে রয়েছেন আজকে। তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। ডেকে নেব ভারতের ইতিহাসের পুনর্লিখন জরুরি বলে যারা মনে করছেন তাদের মধ্যে এই পক্ষে, অর্থাৎ যারা পক্ষে, তাদের মধ্যে শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র। শ্রমিকবাবু প্লিজ। ইতিহাসের পুনর্লিখন জরুরি নয় যারা মনে করেন, তেমনই একজন বক্তা আমাদের মধ্যে রয়েছেন অঞ্জন বেরা। অধ্যাপক অঞ্জন বেরাকে ডেকে নেব মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। অধ্যাপক অঞ্জন বেরা। বিশাখার সব অতিথিরাই আমাদের মধ্যে চলে এসেছেন। যদি আমাদের বিতর্কের যে ফরম্যাটটা সেটা একটু তুমি বলে দাও সবাইকে। একদমই তাই। আমাদের এই বিতর্কের ফরম্যাট এখন দর্শক এবং বক্তা এবং আমরা প্রত্যেকে জানি, কারণ ইতিমধ্যেই কথা হোকের এতগুলো এপিসোড আপনারা দেখেছেন। তারপরেও এটা আমাদের কর্তব্য একটু জানিয়ে দেওয়া যে প্রথম ৩ মিনিট যিনি বক্তা হিসেবে প্রথমে পোডিয়ামে আসবেন, তিনি তার বক্তব্য প্রথম ৩ মিনিট রাখবেন এবং তার বক্তব্য থেকে যদি কোনো রকম অন্য বিপক্ষের যারা রয়েছেন, বক্তারা রয়েছেন, তাদের তরফ থেকে যদি ইন্টারজেকশনের জায়গা থাকে, কোনো রকমভাবে অকাট্য যুক্তি দিয়ে যদি খণ্ডন করতে চান, সেক্ষেত্রে তিনি ১ মিনিট পাবেন। অন্য পক্ষ, অর্থাৎ যিনি পক্ষে বলছেন বা বিপক্ষে বলছেন, তার অন্য পক্ষ ১ মিনিট সময় পাবেন ইন্টারজেকশনের জন্য। কিন্তু প্রথম বক্তা যিনি পোডিয়ামে থাকছেন তিনি ৩ মিনিটের মধ্যে তার বক্তব্য শেষ করবেন, তারপরের ১ মিনিট ধার্য করা থাকবে ইন্টারজেকশনের জন্য। তাহলে শুরু করি আমরা আমাদের আজকের বিতর্ক সভার মূল কাজ। বিতর্ক সভায় আজকে যারা ভারতের ইতিহাসের পুনর্লিখন জরুরি বলে মনে করছেন তাদের পক্ষে প্রথম বিজ্ঞানী জিষ্ণু বসুকে ডেকে নিচ্ছি। জিষ্ণুবাবু, আপনার বক্তব্য। ১৯৪৫ সালে ব্যারাকপুরের কাছে নীলগঞ্জে ২৫-২৬ সেপ্টেম্বর ম্যাড্রাস রেজিমেন্টের ERR মেনন একদিনে ২০০০ যুদ্ধ ফেরত আজাদ হিন্দ ফৌজের সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক, দেশের জন্য
এত যাদের ত্যাগ ছিল তাদেরকে হত্যা করা হয়েছিল। প্রত্যক্ষদর্শী এরকমও পাওয়া গেছিল, যারা দেখেছে ট্র্যাকের মধ্যে সেই বডিগুলোকে নিয়ে, দেশপ্রেমিকের বডি, 45 সাল যুদ্ধ শেষ হয়ে গেছে, নিয়ে যাওয়া হয়েছে। তো সেই মানুষগুলোকে সেই রাত্রে কেন মেরে ফেলে দেওয়া হয়েছিল? নীলগঞ্জে যেখানে আজকে একটা জুট রিসার্চ ইনস্টিটিউট আছে, তার মধ্যে কি ভয়ানক অত্যাচার করা হয়েছিল আজাদ হিন্দ বাহিনী থেকে ফেরত আসা সেই মানুষগুলো। সেই ইতিহাস আবার নতুন করে লেখার প্রয়োজন নেই। আর যে মানুষগুলো বেঁচে ছিলেন, মানে 2000 আজাদ হিন্দ ফৌজের মানুষ, যাদেরকে আজাদ হিন্দ ফৌজের বীর সেনানী তাদেরকে মারা হয়েছিল, তারা পরে যারা বেঁচে ছিলেন তারা কোথায় গেলেন? সেই সংখ্যাটাও প্রায় 1500-এরও বেশি। তাদেরকে মুলতানে নিয়ে যাওয়া হয়েছিল। যেসব স্টেশনগুলোতে তাদের সম্বর্ধনা দিতে আসতো, কারণ সেই সময় আজাদ হিন্দ বাহিনীকে ভারতবর্ষের মানুষ, দেশ স্বাধীন হয়নি কিন্তু ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ প্রাণ দিয়ে ভালোবাসা শুরু করেছে। তাদের হাজার হাজার লোক আসতো তাদেরকে সম্বর্ধনা করার জন্য। তাই শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, বর্ধমান স্টেশন, এরকম কোনো জায়গায় দাঁড় করানো হয়নি গাড়িটাকে, মানে ট্রেনটাকে, সোজা মুলতানে নিয়ে যাওয়া হয়েছে। তারপর কি হলো? আজাদ হিন্দ বাহিনীর সেই মানুষগুলো যারা মুলতানে গেছিলেন, যার লিস্ট অনেকগুলো জায়গাতেই এখনকার গবেষকরা বের করছেন, সেই মানুষগুলোর কি হয়েছে? আপনারা কি মনে করেন না যে ইতিহাস আবার নতুন করে লেখা প্রয়োজন? এই মানুষগুলো যারা দেশের জন্য, দেশের বাইরে এত কষ্ট করেছেন, দেশের স্বাধীনতার জন্য এত বলিদান করেছেন, তাদের নাম লেখা প্রয়োজন। নেতাজি সুভাষচন্দ্র বসু তাইহুকুর বিমান দুর্ঘটনায় মারা গেছেন, এটাই তো ইতিহাস, এটাই তো আমাদের পড়ানো হয়েছে, এটাই তো পড়ি ভারত সরকারের কাছ থেকে, তো এটাই আমরা শিখে এসেছি। কিন্তু অটল বিহারী বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মুখার্জি কমিশন তৈরি হয়েছিল। জাস্টিস মুখার্জি কমিশনের কলকাতার দুজন ঐতিহাসিক ছিলেন। 3 মিনিট সময় শেষ হয়েছে। ওহো, আরেক দেখেন, পুরবী ছিলেন, পুরবী অধ্যাপিকা পুরবী রায় ছিলেন, হরি বাসুদেবন ছিলেন। আমি দুজনের সঙ্গে একাধিকভাবে কথা বলেছি। মুখার্জি কমিশন পরিষ্কার করে বলেছেন যে ওই বিমান দুর্ঘটনায় মারা যাননি, এবং ওখানকার যে দস্তাবেজ তার মধ্যে তার 6 মাস আগে থেকে 6 মাস পরে পর্যন্ত আদৌ কোনো বিমান দুর্ঘটনার কোনো ঘটনা নেই। কিন্তু শাহনাজ কমিটি যেটা ভারত স্বাধীন হওয়ার পরে 1956 সালে তৈরি হয়েছিল, যে শাহনাজ বলেছিলেন যে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই শেষকৃত্যের সময় ছিলেন, ওই পোড়ানোর সময় ওই ছাই নিয়ে গিয়ে ওই মন্দিরে রাখা হয়েছে। সেই শাহনাজের কি হয়েছিল? সেই শাহনাজ দুবার ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন, তখন ক্যাবিনেট ছিল না, ছিলেন একবার এগ্রিকালচার মিনিস্টার হয়েছিলেন, একবার রেলওয়ে ট্রান্সপোর্ট মিনিস্টার হয়েছিলেন, একেবারে শেষ দিন পর্যন্ত সেই শাহনাজ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন। তাই নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে যিনি এই কাজ করেছেন তাকে কিভাবে করা হয়েছে? আইএনএ ট্রেজার, জাস্ট 8 মিনিট একটা কথা বলে নিই, যে আইএনএর যে বিপুল সম্পত্তিকে কোনো রকম কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়া কেয়ার ডামলে সেই সময়কার একজন আইসিএস নিয়ে এসেছিলেন, সেই আইএনএর সম্পত্তির কেন কাস্টমস ক্লিয়ারেন্স করা হলো না? কেন নিয়ে আসা হয়েছে? নেতাজির বুকের রক্ত জল করে সংগ্রহ করেছিলেন সেই সম্পদ, সেগুলো কেন নিয়ে আসা হয়নি? এর পেছনে একটা কারণ আছে, যে যার জন্য পুনর্লিখন দরকার। যে ইংরেজ ভারতবর্ষকে যেভাবে শাসন করতেন, ইংরেজ শাসনের পরেও বহুদিন পর্যন্ত সেই মানসিকতাই ভারতবর্ষকে শাসন করেছে, যারা মনে প্রাণে ঠিকমতো ভারতীয় ছিলেন না। আজকে ভারতের মানুষের জন্য, ভারতের মানুষের দ্বারা নতুন করে ইতিহাসটা লেখা প্রয়োজন। বিপক্ষের প্রথম বক্তা হিসেবে নির্বেদদার কথাই রয়েছে, নির্বেদবাবুর কথাই রয়েছে। ফলে নির্বেদদা যদি যান, কোনো ইন্টারজেকশন থাকলে 1 মিনিটের, এবং তারপরে আপনার 3 মিনিটের নিজের বক্তব্য। মুশকিল হলো যে ইতিহাস সম্পর্কিত কথাটাই আমরা ঠিক করে বোধহয় শুরু করছি না। ইতিহাস মানে এরকম নয় যে এই ঘটনাটা ঘটেছে। ইতিহাস মানে এইটা যেটার সঙ্গে সময়, কাল এবং সমস্ত ঘটনা যার প্রামাণ্য দলিল হিসাবে পেশ করতে হবে। ইতিহাস মানে কিন্তু সাংবাদিকতা নয়। ইতিহাস লেখা মানে একটা বিশেষ অবস্থা বা বিশেষ জায়গা, যে সম্পর্কে তাকে কথাবার্তাটা বলতে হবে। যেমন উনি নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে কয়েকটি উদাহরণ দিলেন। নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে উদাহরণ টানার সময় তখন কিন্তু গোটা নেতাজি সুভাষচন্দ্রের ইতিহাসটা জানতে হবে।
এবং জানার সময় মনে রাখতে হবে যে উনি যে প্রশ্নগুলো তুললেন সেগুলো সবটাই প্রামাণ্য নয়, সেগুলো সবগুলোর সম্পর্কেই তার কিছু না কিছু সন্দেহ আছে বা ইত্যাদি। আপনার প্রথম 1 মিনিট এটা 1 মিনিট ইন্টারজেকশনের গেল। উত্তর দেওয়ার জন্য এর উত্তর দেবো আমি। হ্যাঁ প্লিজ, যদি থাকে। নির্বেদা একদম ঠিক বলেছেন, প্রামাণ্য নথি ছাড়া করা উচিত নয়। এখন বিজ্ঞান অনেক এগিয়েছে, অনেক ক্ষেত্রে আমরা আধুনিক বিজ্ঞানেরও কিছু সুযোগ নিই। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, বলুন তো, যে ইংরেজ সরকার যখন একদম মধ্য গগনে ছিল তখন বঙ্গভঙ্গকে আমরা আটকে দিয়েছিলাম, আর যখন বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংরেজ একেবারে শেষ অবস্থায় হয়ে গেছে, তখন করতে পারলাম না। 1933 সালে রহমত আলীরা যে পাকিস্তান দিয়েছিলেন, যে পাঞ্জাব, আফগানিয়া, কাশ্মীর, সিন্ধ, বালুচিস্তান, তার মধ্যে বাংলা ছিল না কিন্তু। তাহলে বাংলা কিভাবে যুক্ত হলো সেটা নিয়ে গবেষণা করা প্রয়োজন কিনা? নতুন করে গবেষণা না করলে তথ্যই বা কিভাবে উঠে আসবে? বিজ্ঞানের সাহায্য নিয়ে আমরা সেটাকে প্রমাণই বা কী করবো? ঠিক কথা। প্রথমে একটা কথা বলে তাহলে শুরু করা ভালো, সেটা হচ্ছে যে ভারতবর্ষে যতগুলো নথিপত্র যা ইতিহাসের বিষয়, তার সবটাই করেছে ইংরেজ। এ কথাটা বললে আমাদের মনে হবে দেশদ্রোহিতার কাজ হচ্ছে, কিন্তু ঋগ্বেদ প্রথম ভারতবর্ষে এডিট করেন রোয়ের। তারপর খানিকটা কাজ করার পর তার কাছে খবর আসে যে ম্যাক্স মুলার কাজে হাত দিয়ে দিয়েছেন, অতএব ওটা ছেড়ে দিতে হবে। ফলে উনি রোয়ের ছেড়ে দেন এবং ম্যাক্স মুলার তারপরে বের করেন। ভারতবর্ষের যতগুলো তারপরে বেদ, বেদান্ত যা কিছু, এবং সেখান থেকে শুরু করে স্মৃতি থেকে আরম্ভ করে যত কাজ, সব কাজটাই করে গেছেন ইংরেজরা। এ প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে স্বাধীনতার পুনর্লিখনের প্রশ্নে। এটা খুব অল্প সময়, আসলে এই সময়ের মধ্যে বলা খুব মুশকিল, তবে চেষ্টা করব আমি সামান্যভাবে। আমার অন্যান্য বক্তারা আছেন, তারা বিভিন্ন আসপেক্ট ধরে বলবেন। সেটা হচ্ছে যে ভারতবর্ষ সম্পর্কে ভারতবর্ষকে চিনিয়েছে ইংরেজরা। এটা বললে খুব খারাপ লাগবে শুনতে, কিন্তু এটা সত্যি কথা। যেমন ধরুন, ভারতবর্ষ সম্পর্কে ভারতবর্ষের কাছে জানা ছিল না যে তাদের এই যে যত কাজকর্ম, যত তাদের শাস্ত্র, যত তাদের লিখিত কাজকর্ম, এবং শাস্ত্রের মধ্যে অবশ্যই কিন্তু মিথোলজি নয়, মানে পুরাণ নয়, শাস্ত্রের মধ্যে অবশ্যই বেদ, বেদান্ত বা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত টেক্সট, এবং সর্বোপরি যে টেক্সটগুলো আমরা উচ্চারণ করতে পারি না, এটা বলতে খুব খারাপ লাগছে কিন্তু এটা সত্যি কথা, যে আমরা হ্রস্ব, দীর্ঘ এবং উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, এই যে শব্দগুলোর উচ্চারণ, এগুলো আমরা জানি না, এবং এই জিনিসটা আমাদের জানিয়েছিল ইংরেজরা। এলিয়েট অ্যান্ড ডসন বলে যে বিখ্যাত বই সারা পৃথিবী জুড়ে, সেই এলিয়েট অ্যান্ড ডসন প্রথম ফার্সিতে সমস্ত কাজগুলো করে আমাদের সামনে 8 ভলিউমে পেশ করে চলে গেলেন। এবং এই যে কাজগুলো তারা করলেন, এগুলো হচ্ছে গিয়ে ভারতবর্ষের মূল টেক্সটের, মূল বক্তব্যের আসল কথাগুলো তারা বললেন। তারপরে যে প্রশ্নগুলো রয়ে গেল, যেটা নিয়ে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা ভারী সুন্দরভাবে বলার চেষ্টা করলেন, সেটা হচ্ছে এখনও ও কাজগুলো বাকি। পুরবিদির সঙ্গে হরিবাসুদেবন, হরিবাসুদেবনের সঙ্গে শোভনলাল দত্তগুপ্ত, এই 3 জনে কাজটা করেছিলেন। এবং এই কাজটা করতে গিয়ে তারা যেটা বললেন, বইটা সমস্তটা পড়েছেন উনি নিশ্চয়ই, বইটা সমস্ত পড়ার পরই দেখতে পাবেন যে তাতে ওনারা সবাই বলছেন যে হ্যাঁ, এটা একটা সম্ভাবনা আছে যে নেতাজি ওইখানে মারা যাননি, কিন্তু সম্ভাবনা দিয়ে ইতিহাস হয় না। সম্ভাবনা একটা তৈরি করে জায়গা, কিন্তু ইতিহাস সম্ভাবনা দিয়ে হয় না। ইতিহাসে একদম প্রত্যক্ষ প্রামাণ্য দলিলকে স্থাপন করতে হয়, তবে সেটা ইতিহাস হয়। সম্ভাবনা দিয়ে ইতিহাস রচনা হয় না, তার জন্য প্রামাণ্য নথি দরকার। নির্বেদা একদম ঠিক কথা বলেছেন। আসলে আমাদের ইতিহাসটা ইংরেজরা লিখেছেন, এবং তারপরে রমিলা থাপার, ইরফান হাবিব, বিপান পাল, তারা যখন লিখছেন ওই ইংরেজদেরই শুধু ফুটনোট লিখছেন। এটা সমস্যা কোথায়? সেটা হচ্ছে যে আমাদের দেশটাকে ইংরেজরা, মানে ইউরোপিয়ানরা কিভাবে দেখেছিল। টর্ডেসিলাসে জুন মাসের 7 তারিখে 1494 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেটা স্পেনিশদের সঙ্গে পর্তুগিজদের,
যে তখন উত্তমাশা অন্তরীপটা আবিষ্কার হয়ে গেছে, মানে ওখান থেকে এসে এপারে আসা যাবে সেটা বোঝা গেছে। তাই একটা কেপের ডান দিকটা মানে পূর্ব দিকটা কারা নেবে আর পশ্চিম দিকটা কারা নেবে, পোপ সিদ্ধান্ত নিলেন যে এইটা পর্তুগিজদের আর এইটা স্প্যানিয়ার্ডদের। আমাদের যারা ইতিহাস লিখেছেন তাদের সমস্যা হচ্ছে এটাই যে তাদের ইতিহাসটা ওই 2000 বছরের মধ্যে সংক্ষিপ্ত করে রাখতে হবে। যদি আর্য আক্রমণ তত্ত্বকে মানতে হয় তাহলে যে সময় আর্য আক্রমণ বলেছেন, আজকের জেনোমিক্সের গবেষণায় দেখা যাচ্ছে যে আমাদের যে মিক্সিং সো কল্ড এরিয়ান এবং দ্রাবিডিয়ান মিক্সিং সেটা অনেক বেশি আগে থেকে হয়েছে। তাই আজকের যে ইতিহাস সেটা বিজ্ঞানের নিরিখে ভাবতে হবে। ইংরেজ যে কথা বলেছেন তার ফুটনোট লিখে আজকে ইংরেজ করা হবে না। আমি একটা জিনিস শুধু বলি, আপনি ভাস্কো দা গামার উপর অনেক কাজ করেছেন, আমি নির্বেদা সম্বন্ধে ভালো জানি বলে এর জন্য বারবার করে বলছি, অনেক কাজ করেছেন। আচ্ছা বলুন তো, পল ব্যারুচ এরা যে যারা ইকোনমিক্সের কাজ করেছেন তারা ট্রেসার স্টাডি করে দেখেছেন যে 1500 সাল পর্যন্ত ভারত আর চীন সারা পৃথিবীর জিডিপির 75% বেশি সরবরাহ করত। কেন 1500 সাল? কারণ 1498 সালে ভাস্কো দা গামা কালিকটে এসেছিলেন। তাই ইংরেজ যা বলে গেছেন তার পদাঙ্ক অনুসরণ করলে হবে না, আজকে নতুন করে ভাবতে হবে এবং বৈজ্ঞানিক ভিত্তিতে ভাবতে হবে। ঠিক কথা, কিন্তু একটা বড় জিনিস হচ্ছে কি বারবার করে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে কি যে তথ্যগুলো এইরকমই, কিন্তু তথ্য যেগুলো আছে সেগুলোর উপর কেবলমাত্র ভিত্তি করে যদি বলেন তাহলে সুবিধা হবে, তা না হলে এই সম্ভাবনার কথা এসে যাবে বারবার যে এরা বলেছেন, এরা ঠিক আছে বলেছেন, কিন্তু ঘটনা হলো যে ভাস্কো ডা গামা আসার আগে ইংরেজ ভারতবর্ষে কি এসছিল? মনে হয় না। না, যদি না আসে তাহলে ইংরেজের কথাটা আমাকে মানতে হবে এমন কেউ বলেনি। যেমন রাজকাহিনীর অবনীন্দ্রনাথ যখন লিখছেন তখন ইংরেজের একজন বিখ্যাত ইংরেজের টডের লেখা থেকেই তিনি লিখছেন, কিন্তু সেটা অত্যন্ত গভীরভাবে আমরা গ্রহণ করব না ঐতিহাসিক হিসেবে, এটা আমার মনে হয়। ফলে ওই ইতিহাসের গবেষণাটা অন্য আর গল্পটা অন্য। আমি দেখে নিই দ্বিতীয় পক্ষে, মানে পক্ষে যারা রয়েছেন তাদের দ্বিতীয় বক্তা বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্লিজ। যারা মনে করছেন ভারতের স্বাধীনতার 75তম বর্ষে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রাম এবং সার্বিকভাবে ভারতের ইতিহাসের পুনর্লিখন জরুরি। যে আমার যখন আমার জন্ম জরুরি অবস্থার সময়, তো আমার জন্মের 2 দিন আগে আমার বাবা জিপিওতে চাকরি করতেন, তিনি একটা সরকারি কাজে পাটনায় গেছিলেন। তো পাটনা থেকে যখন তিনি ট্রেনে করে ফিরছেন হঠাৎ ট্রেন অন্ধকার হয়ে যায় এবং কিছু মানুষ তারা ট্রেনে উঠে অন্ধেরে মে এক প্রকাশ জয় প্রকাশ জয় প্রকাশ তারা স্লোগান দেন, সেই সময়ের একটা খুব, এবং তারপরে পুলিশ উঠে আসে, একটা খুব সাংঘাতিক ব্যাপার হয়। কিন্তু বাবার মনে ওই রাত্রে ওটা একটা খুব মনে দাগ ফেলেছিল। এবার বাড়ি ফিরে এসে বাবা শুনতে পান যে আমার মাকে নিয়ে শিশুমঙ্গল হাসপাতালে একজন গেছেন বাসে করে। এটাও কিন্তু প্রামাণ্য নথি নেই, কিন্তু এটা একটা ইতিহাস যে আজ থেকে 40 বছর আগে সন্তান সম্ভবা নারীদের বাসে করে হাসপাতালে তারা যেতে পারতেন, এটা এই ছিল। তো সেদিন দুপুরে আমার জন্ম হয়। বাবা উচ্ছ্বাসবশত তার এক কলিগকে বলেছিলেন যে ছেলের নাম রাখবেন জয়প্রকাশ। 3 দিনের মাথায় বাবাকে বড়বাবু ডেকে পাঠান, বলেন আপনি কি নিজের পাশাপাশি আমার চাকরি খাবেন? 1976 সাল। আমি কি করেছি স্যার? আপনি ছেলের নাম যে ওটা রাখছেন না, অন্য কিছু রাখছেন, এটা ইমিডিয়েটলি ওই যারা অফিসের মধ্যে একটু কথা বেশি বলে তাদের কানে কানে বলে দিন, নইলে আপনার চাকরিও থাকবে না, আমার চাকরিও থাকবে না। এবার তার মধ্যে ওই মুহূর্তের মধ্যে কিভাবে নাম পাল্টাবে, কিভাবে এই করতে গিয়ে তো আমার বাবার নাম পরেশনাথ, মায়ের নাম গৌরী, আমার নামটি এটি ভাবা হলো। তো এই যে ইতিহাসটা, এর পক্ষে আমার কোনো প্রামাণ্য নথি নেই, কারণ এটা তো কোথাও লিখিত নয় যে বাবা ভেবেছিলেন জয়প্রকাশ রাখবেন, কিন্তু সেই সময়ের পরিস্থিতিতে একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ রাখলে যদি চাকরি চলে যায় রাখতে পারেননি। আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি, এটা রাখলেন। তো আমার যেটা মনে হয় ইতিহাসে এই যে পুনর্লিখনের ব্যাপারটা, আজকে ইংরেজরা যেটা লিখেছে ভারতের ইতিহাস, নির্বেদার এই কথার সঙ্গে আমি সহমত, কিন্তু তাতে কোথাও তো ইংরেজরা লিখে যাবে না যে মাউন্ট এভারেস্টের নামটা বোধহয় রাধানাথ রাখলে পরে সুবিচার হতো, এটা তারা লিখে যাবে না। আমি একটি প্রসঙ্গ শুধু বলে শেষ করবো, এই প্রামাণ্য এই ব্যাপারটা, এটাই আমাকে খুব ভাবালো এতে, যে আমার মামাবাড়ি দুমকায়, আমার দুমকার এধার ওধার প্রায় 50 কিলোমিটার পায়ে হেঁটে ঘোরা আছে। আজ থেকে 50 বছর আগেও সাঁওতাল মানুষ যারা, ওরাও মানুষ যারা, মুন্ডা মানুষ যারা, তারা কেউ কোনো অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহার করতেন না, এবং তারা প্রত্যেক
প্রত্যেকটা গাছকে চিনতেন যে কোন গাছের পাতা খেলে পেট খারাপ সেরে যায়, কোন গাছের শিকড়ে জ্বর কমে যায়, প্রত্যেকটা গাছকে তারা চিনতেন। তারপর এই ইতিহাসগুলো কোথাও লিখিত নেই, আমি হয়তো গল্পে লিখতে পারি, কারণ আমি তো ইতিহাসবিদ নই। তারপর মাল্টিন্যাশনাল কোম্পানিদের তরফ থেকে শুরু হলো ওই প্রত্যেকটা গাছের গোড়ায় অ্যাসিড ঢালা, ওষুধি বৃক্ষগুলো অ্যাসিড ঢেলে শেষ করে দেওয়া হলো খুব পরিকল্পিতভাবে। তার ফলে ওই দুমকা এবং ঝাড়খণ্ডের একটা বিরাট জায়গা মাল্টিন্যাশনাল কোম্পানির সমস্ত বড় বড় অ্যান্টিবায়োটিকগুলো ওই ফ্লক্সিন মক্সিন ওষুধে ভরে গেল। আজকের কোনো সাঁওতাল যুবককে যদি বলা হয় আমাকে তুমি ওই গাছটা দেখাও তো, যে গাছটা খেলে তোমার ঠাকুরদা বলতেন জ্বর সেরে যায়, সে কিন্তু সেই গাছটা বলতে পারবে না, সে সেই গাছটা চেনে না, সেই গাছটাকে অ্যাসিড দিয়ে মেরে ফেলা হয়েছে। এর কোনো প্রামাণ্য তথ্য বা নথি তার কাছে নেই। কিন্তু তার ফলে এইটে মিথ্যে হয়ে যায় না যে ওই ওষুধগুলোতে এই অসুখটা সারত। অতএব আমি যদি ইতিহাসের জন্য কেবল প্রামাণ্য নথিটাই একমাত্র জায়গায় রাখি, তাহলে অনেক ইতিহাস, যাকে আমরা ওরাল হিস্ট্রি বলি, যে ইতিহাসগুলো লিখিত হয় না কিন্তু মুখে মুখে চলতে থাকে, আমি সেই দরজাটা কোথাও বন্ধ করে দিচ্ছি। আমি জানতেই পারছি না যে আজ থেকে 200 বছর আগে একদম ভারতের আদিবাসী মানুষদের একটা প্রায় স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা ছিল। সাঁওতাল মেডিসিন অ্যান্ড কানেক্টেড ফোকলোর অত্যন্ত বিখ্যাত গ্রন্থ, এবং এই গ্রন্থতেই আপনি পেয়ে যাবেন যে সাঁওতালদের কোন কোন জায়গায় কোন কোন মেডিসিন কোন কোন ঔষধির সঙ্গে যুক্ত ছিল, এবং সেটাও ইংরেজরা করে গেছে। এটাই দুঃখের। না, ইংরেজরা করে গেছে, আমি সেটাতে আমি আগের যে কথাটা বললাম ওই রাধানাথ এবং এভারেস্টের কথাটা, ইংরেজরা যে অজন্তা ইলোরাও আবিষ্কার করেছিল তা না হইলে হতো না, এগুলো জানা তথ্য। কিন্তু আমি বলছি আজকে যখন সেটা নতুন করে একটা মাল্টিন্যাশনাল এই আগ্রাসনের মুখোমুখি হচ্ছে, তখন আমি যদি ওই তাদের যে একটা লোকাল বা উইজডম তার উপর খানিকটা ভরসা না রাখি, আমার মনে হয় সেই সম্ভাবনার প্রামাণ্য নথি ছাড়া কিছু প্রমাণ করা যায় না। কিন্তু সম্ভাবনার জানলাটা অন্তত খোলা না রাখলে অনেক কিছু হয়তো অজ্ঞাতে থেকে যায়, অনেক কিছু জানা যায় না, এইটা আমার মনে হয়। ধন্যবাদ বিনায়কবাবু। পরের বক্তা যিনি অধ্যাপক অমিত দে, অর্থাৎ যিনি বিপক্ষে বলবেন যে এই পুনর্লিখনের, ইতিহাসের পুনর্লিখনের প্রয়োজন নেই, এটা তাঁদের মত, সেই রকমই একজন বক্তা আমাদের মধ্যে রয়েছেন অধ্যাপক অমিত দে, তাকে পোডিয়ামে ডাকবো। যেটা পূর্ববর্তী বক্তা অত্যন্ত সুন্দরভাবে বললেন যে খালি প্রামাণ্য তথ্যের ভিত্তিতে আমরা অতীতকে খালি দেখতে পারি না, প্রামাণ্য তথ্যের বাইরেও অনেক কিছু থেকে যায় যেটা আলোচিত হবে কি হবে না। তো ইতিহাসের নতুন যে প্রবণতাগুলো সেটা কিন্তু এটাকে গুরুত্ব দেয়। উনি যে কথাটা বললেন আমরা তার বিরোধী নই, কারণ একটা স্লোগান আছে যে আর্কাইভসে আমরা যাব, যেমন আমরা আসছি, রমেশচন্দ্র মজুমদার একটা সুন্দর কথা বলছেন, স্টার্ন অ্যান্ড আনডিনায়েবল সোর্সেস অফ হিস্ট্রি, অর্থাৎ নিশ্চিত এবং কঠোর ইতিহাসের উপাদান। এটা নিশ্চয়ই দরকার, কিন্তু এগুলোর সঙ্গে সবচেয়ে সংশ্লিষ্ট হচ্ছে আর্কাইভাল ওয়ার্কস। মহাফেজখানার বাইরেও ইতিহাস থাকে, মানবের ইতিহাস থাকে, সেটাকে আমার একটা স্লোগান আছে, বিয়ন্ড আর্কাইভস, মহাফেজখানার বাইরে। নিশ্চয়ই আমরা সেটাকে সংযোজন করব, কারণ এই যে লোকায়ত সংস্কৃতির কথা বললেন, আদিবাসী বা ট্র্যাডিশনাল বা ফোক নলেজের কথা বললেন, কিন্তু এটাকে তো অনেকভাবে দেখা যায়। ইতিহাস কিন্তু একজন ঐতিহাসিকের কণ্ঠস্বর নয়, বহু মানুষের কণ্ঠস্বর। সুতরাং ঔপনিবেশিক যুগের একটা সীমাবদ্ধতার মধ্যেও বহু কণ্ঠস্বর ছিল। যেমন রমেশচন্দ্র মজুমদার ওই যুগেও এই গণতান্ত্রিক পরিবেশটাকে আমরা কিন্তু প্রশ্রয় দিয়েছি, আমি ইতিবাচক সেন্সে বলছি। রমেশচন্দ্র স্বাধীনতা সংগ্রামীদের কিভাবে দেখা হবে, বিপ্লবীদের কিভাবে দেখা হবে, তার নিজস্ব একটা মতামত ছিল, সবসময় সেটা স্টেটের মতামতের সঙ্গে একসঙ্গে যেত না। আবার এই লোকায়ত সংস্কৃতি, বাউলরা যেমন তারা ফোক মেডিকেল প্র্যাকটিশনার, হ্যাঁ, সুতরাং আমি তো বাউলকে অন্যভাবে দেখতে পারি। যেমন বাউলরা এই ফোক মেডিসিনাল প্র্যাকটিসের মধ্য দিয়ে একটা সমন্বয়ের বাণী দেয়, আমরা কি সেই সমন্বয়ের দৃষ্টিকোণ থেকে আমাদের অতীতকে পুনর্নির্মাণ করতে রাজি আছি? সেটাও তো ঐতিহাসিকের একটা দায়বদ্ধতা। তারপরে আমি পুনর্লিখন না বলে আমি বিবর্তন কথাটা বলছি, নতুন নতুন তথ্যের সংযোজনের কথা বলছি। আমি যখন স্বাধীনতা সংগ্রামীদের, আমি এক সেকেন্ড নিচ্ছি, স্বাধীনতা সংগ্রামীদের কথা বলবো, আমি কি এটাও সংযোজন করব? অরবিন্দ ঘোষ, যার থেকে ভালো হিন্দু শাস্ত্র চর্চা অনেকেই করেননি, তিনি কিন্তু মিদনাপুরের সেমিনারে, কনফারেন্সে তিনি আব্দুল হকের কথা বলছেন, তিনি লিয়াকত হোসেনের কথা বলছেন, যারা কোরআনের তাফসিরের মধ্য দিয়ে হিন্দু মুসলিম সমন্বয়ের বাণী দিয়ে ঔপনিবেশিকতা
বিরোধী আন্দোলনের কথা বলেছেন, আমরা কি তাদের কথাও বলবো? তাদের কথা কিন্তু উপেক্ষিত থেকে গেছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। তো তার জন্য কি সেই উদার মনোভাব, নৈর্ব্যক্তিক মনোভাব, অবজেক্টিভ মনোভাব আমাদের আছে? সেই উদারতা কি আমরা, সেই যুক্তিবাদী মনোভাবকে নিতে আমরা কি প্রস্তুত? তাহলে আমরা লোকায়ত সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি এবং এই সমন্বয় বা কম্পোজিট ন্যাশনালিজম, সমন্বয় জাতীয়তাবাদকে নতুনভাবে বিবর্তনের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্মের সামনে উপস্থাপিত করে আমরা শুধু ভারতবর্ষের নাগরিকত্বের নতুন সংজ্ঞা রচনা করব না, তাকে বিশ্ব নাগরিকত্বের সঙ্গে সংশ্লিষ্ট করতে পারবো। আমরা একটা তাৎপর্যপূর্ণভাবে নতুন যুগের একবিংশ শতকের বিশ্ব নাগরিক হিসেবে আমাদের একটা সৃজনশীল উপাদান এবং অবদান আমরা রাখতে পারবো। এভাবে কি আমরা ইতিহাসকে দেখতে প্রস্তুত? অধ্যাপক দে দারুণ কথা বলেছেন যে সমন্বয়ের কথা সেই সময় ভাবা হয়েছিল। ইনফ্যাক্ট আমাদের যে আমাদের যে দেশ, সেই দেশটাকে চেনার জন্যই বিংশ শতাব্দীর শুরু পর্যন্তই তাই ছিল। যখন ভারত মাতার মূর্তি মানে চিত্র অবনীন্দ্রনাথ ঠাকুর আঁকলেন, সেই চিত্রকে নিয়ে নিবেদিতা সারা ভারতবর্ষ ঘোরাতে বলেছিলেন। কাজী নজরুল ইসলাম তার ধূমকেতুর দ্বিতীয় যে সংখ্যা, তাতে উনি আনন্দময়ীর আগমনে লিখলেন যে আর কতদিন থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে ওই জয় করেছে অত্যাচারী শক্তি চারাল। কাজী নজরুল ইসলাম খিলাফত আন্দোলনের বিরোধিতা করেছিলেন, কামাল পাশা লিখেছিলেন। সেই ইতিহাস অবশ্যই এই সমন্বয়ের ইতিহাস আসা উচিত। আসলে যেটা হয়েছে যে দ্বিজাতি তত্ত্ব এবং তাকে মেনে নেওয়ার পর থেকে আমরা যে এক জাতি হিসেবে এক, এটাকে ভোলানোর একটা চেষ্টা হয়েছে। কেন হয়েছে আমি সময় পেলে পরে বলবো, কিন্তু এইটা আপনি একদম ঠিক বলেছেন, এই সমন্বয়টা অবশ্যই আমাদের করা প্রয়োজন। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে সব দিকগুলো পাঠকের সামনে উপস্থাপন করা, পাঠককে সেই স্বাধীনতা দেওয়া, তারা কোন সিদ্ধান্তে আসবেন। আমরা জোর করে অ্যাবসোলুট ট্রুথ বা একেবারে সত্য বলে, শাশ্বত সত্য বলে ইতিহাসে কিছু হয় না। সত্যের কাছাকাছি আমরা থাকতে চাই, সেই জন্য পাঠকের সেই স্বাধীনতা আছে সত্যকে বেছে নেওয়ার, তার মতো করে ডিকনস্ট্রাকশন বা বিনির্মাণের মাধ্যমে একটা সত্য বা একটা সিদ্ধান্তে আসার স্বাধীনতা তার আছে। সেই অবকাশ ঐতিহাসিক তাকে দেবেন। আমরা এরপরে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তাঁকে ডেকে নেব। শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিকবাবু, আপনি প্লিজ আপনার বক্তব্য রাখবেন এবং আপনার বক্তব্য আপনি পেশ করবেন তো বটেই, কিন্তু একটা বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে। বারবার এই অভিযোগ ওঠে যে শাসক নাকি ইতিহাসের দখল নেয়। এই যে পুনর্লিখনের বিষয়টা যখন আসছে, এই অভিযোগ কিন্তু উঠে আসে। সাম্প্রতিক বিভিন্ন সময় আমরা বিভিন্ন তর্ক বিতর্ক দেখেছি, বিভিন্ন জায়গা বা সৌধের নাম বদল ইস্যুতেও সেই তর্ক বারবার উঠেছে। 1937 সালের সেপ্টেম্বর মাসে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্যার যদুনাথ সরকারকে একটা চিঠি লেখেন। চিঠিতে তিনি বলেন ভারতের একটি জাতীয় ইতিহাস লিখনের প্রয়োজন আছে। তার ঠিক 3 সপ্তাহ পরে স্যার যদুনাথ সরকার ডক্টর রাজেন্দ্র প্রসাদকে একটি পাল্টা উত্তর দেন। তাতে তিনি এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা উল্লেখ করবার পরে লেখেন যে ঐতিহাসিক এই ইতিহাস রচনা করবেন তাকে নিষ্ঠুর হতে হবে, তাকে সৎ হতে হবে, সময়োপযোগী হতে হবে এবং এমন কিছু প্রয়োজনে যদি লিখতে হয় যা প্রচলিত বিশ্বাস বা প্রচলিত ধারার পরিপন্থী, বিরুদ্ধ, তাহলে সেটাকেও গ্রহণ করতে হবে। সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত সেই চিঠির উত্তর আর কিন্তু স্যার যদুনাথ সরকার পাননি। ভারতবর্ষের ইতিহাস রচিত হয়েছে। এ প্রসঙ্গে আমি একটি বিশেষ তারিখের কথা উল্লেখ করছি। 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, 30 মে দুটি চিঠি একই সঙ্গে। 30 মে 1919 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করলেন, আর ভাইসরয়ের আত্মসহায়ককে মহাত্মা গান্ধী ওই দিনই একটি চিঠি লিখলেন, একই তারিখ 30 মে 1919, যে আমি স্থানীয় সরকারের সমালোচনা করে তাকে বিব্রত করতে চাইছি না। আমি এখনই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে কোনো মতামত দিচ্ছি না, এই কারণেই কারণ প্রকৃত তথ্য বা প্রমাণ আমার কাছে নেই। কিন্তু সামরিক আইনের এত কড়া প্রয়োজনীয়তা ছিল বলে আমার মনে হয় না। গান্ধীজি 1920 সালের 21 সেপ্টেম্বর কলকাতায় কংগ্রেসের অধিবেশন। গান্ধীজি তখন খিলাফত আন্দোলনকে নিয়ে এসছেন ভারতবর্ষে। চিত্তরঞ্জন দাস খিলাফত আন্দোলনের বিরোধী, জিন্না খিলাফত আন্দোলনের বিরোধী,
কাজী নজরুল ইসলাম প্রকাশ্যে বলে দিয়েছেন যে খিলাফত আন্দোলনকে ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করে চিরকালীন বিভেদের বীজ বপন করা হচ্ছে ভারতবর্ষে। প্রতিবাদ করেছেন, গান্ধীজি নিয়ে এলেন। গান্ধীজি বললেন কংগ্রেস সদস্যদের সামনে যে 1 বছরের মধ্যে স্বরাজ আসবে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে সারা ব্রিটিশের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ উন্মত্ত হয়ে গেছে। 1920 সালের কংগ্রেসের ড্রাফট রেজলিউশনের প্রথমে 1 নম্বর পয়েন্ট হচ্ছে খিলাফত আন্দোলন, 2 নম্বর হচ্ছে পাঞ্জাব। আর যে গান্ধীজি বলছেন 1 বছরের মধ্যে স্বরাজ আসবে, রাঘবচারিয়া পরের দিন আবিষ্কার করলেন যে স্বরাজ শব্দটি ড্রাফট রেজলিউশনই নেই, রাঘবচারিয়ার দায়িত্ব নিয়ে মানে তার চেষ্টায় সেই স্বরাজ ইন্ডাক্টেড হলো কংগ্রেসের রেজলিউশন। তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ইতিহাসকে একটি পরিবার কেন্দ্রিক বানিয়ে দিয়েছি। নির্বেদা বলার সময় বলছিলেন একটি বিখ্যাত বইয়ের কথা, দি হিস্ট্রি অফ ইন্ডিয়া ইজ টোল্ড বাই ইটস ওন হিস্টোরিয়ানস ইলিয়ান ডসন, 1885 সালে লন্ডন থেকে পাবলিশড হয়। সেই বইয়ে আরবি ফার্সির আক্ষরিক যে অনুবাদ আছে, সেই অনুবাদে ছত্রে ছত্রে 8 খণ্ডে তুলে দেওয়া আছে। সেই অনুবাদের সঙ্গে আমাদের কোথাও কোনো মিল নেই। আমাদের বর্তমান প্রচলিত ধ্যান ধারণা, আমাদের টেক্সট, আমাদের 10 ক্লাস পর্যন্ত প্রত্যেকে যে ইতিহাস পড়েছি তার সঙ্গে কোথাও কোনো মিল নেই। কিছু মানুষ আবার বলেছেন যে আমরা যারা বিজ্ঞান ভিত্তিক ইতিহাস চর্চা করি আমরা এই বইটাকে স্ক্র্যাপ করে দিয়েছি। এখন প্রশ্ন হলো, শুধু কালের ঘটনাপঞ্জী তো ইতিহাস নয়, শুধু রাজা বাদশাহ আমি রোমরাহ তাদের যুদ্ধ জয়, তাদের রাজপ্রাসাদ, তাদের যৌনলিপ্সা, সেটাই তো ইতিহাস নয়। আবহমান কাল ধরে মানুষ মানুষের সঙ্গে যে ব্যবহার করে এসেছে তারও ইতিবৃত্তের নাম ইতিহাস। হিস্ট্রি ইজ আ সায়েন্স, আ বিহেভিয়ারাল সায়েন্স। সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে, রাজধর্মের বিপরীতে থেকে বিভিন্ন ধরনের কর ইম্পোজ করবার পরেও যে মানুষগুলো দারিদ্র্যের সঙ্গে যুক্ত করে সেলফ আইডেন্টিটি বাঁচাতে, নিজেদের ধর্ম, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করেছে, তাদের জীবনযুদ্ধের নাম ইতিহাস। সেই ইতিহাস আমাদের পাঠ্যপুস্তক থেকে, আমাদের প্রচলিত ধ্যান ধারণা থেকে অনুপস্থিত। আজকে এটাও মানুষকে মনে রাখতে হবে। প্রতাপাদিত্যর ইতিহাস বাঙালি নাম আজকে বলতে পারবে বর্তমান প্রজন্ম? এই ফেসবুকের দুনিয়ায়, সোশ্যাল মিডিয়া, টুইটারের মধ্যে প্রতাপাদিত্য কোথায়? বাঙালির তো রিয়েল আইডল হওয়া উচিত ছিল প্রতাপাদিত্য। কোথায় প্রতাপাদিত্য? পেশোয়া বাজিরাও বল্লাড় জীবনে 42টা যুদ্ধ করেছিলেন, কোনো যুদ্ধে হারেননি। অসুস্থতায় মারা গিয়েছিলেন খুব কম বয়সে। ইতিহাস কোথায়? তাকে প্রেম কাব্য হিসেবে বাজিরাও মাস্তানি বলে আমরা সিনেমায় উপস্থাপিত করেছি। হেমচন্দ্র হিমু, যিনি জীবনে 17টা যুদ্ধ করেছিলেন, 17টা যুদ্ধও জিতেছিলেন এবং ঘটনাচক্রে তার জীবনের শেষ যুদ্ধ হয়েছিল পানিপথে। বৈরাম খাঁ নেতৃত্বে বাহিনীর সঙ্গে যুদ্ধ করেন, কারণ তিনি একজন সবজি বিক্রেতা থেকে তার উত্তরণ করে তিনি প্রথমে সৈনিক, তারপরে রাজাদের হয়ে সেনাপতি, তারপরে নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করে দেওয়া। আকবরকে সঙ্গে নিয়ে বিরাম খানের আক্রমণ, পানিপথে যুদ্ধ, হিমুর চোখে তীর লাগবার পরে আকবরের কাছে নিয়ে আসা হলো 14 বছর বয়সী আকবর। আমি যা বলছি এটা কোনো আমাদের পরিবারের গল্প নয়, আমাদের বইতে লেখা নেই। ওই ইলিয়ট অ্যান্ড ডসন আকবর জীবনের প্রথম নরহত্যা করলেন, আকবর দ্য গ্রেট নরহত্যা করলেন হিমুকে। তিনি তার গলা কাটলেন, কেটে প্রমাণ করলেন যে এটাই হচ্ছে শাস্ত্র। ইতিহাসে অনুপস্থিত। ইতিহাসে যত বীর গাথা আছে আজকে সেগুলোকে, আমাদের ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছে। তাহলে শুধু পরিবার কেন্দ্রিক নেতাজি নিয়ে আলোচনা সূত্রপাত হয়েছে। যে সুভাষচন্দ্র বোস তার নিজের জীবনীতে লিখেছেন, আমি কারোর প্রতিধ্বনি নই, আমি কারোর প্রতিচ্ছবি নই, আমি কারোর প্রোটোটাইপ নই, আই এম মাইসেলফ। আমাকে যদি কেউ অনুপ্রাণিত করে থাকে তা ঋষি অরবিন্দের পত্রাবলী, স্বামী বিবেকানন্দের চেতনা। উধাও স্যার বললেন একটু আগে ঋষি অরবিন্দের কথা। আজকে আমাদের কম্পোজিট কালচারের কথা বলছি, যে পুরো নির্বেদা মোটামুটি মানে এখনো পর্যন্ত ইংরেজের হ্যাংওভার থেকে মুক্ত হতে পারেননি, তাই ওনার কাশ্যপের কথা মনে পড়ছে না, আমার একটা ইন্টারজেকশন আছে, পানিনির কথা মনে পড়ছে না, এমনকি ওনার খুব ফেভারিট একজন হিরো দারাসিকোর কথা মনে পড়ছে না, যিনি লিঙ্গুইস্টিক ছিলেন, অনেক ভাষা জানতেন, সংস্কৃতের অনুবাদ করেছিলেন, তার বহু গ্রন্থ আছে, যাকে কাফের বানিয়ে প্রকাশ্য রাজপথে গলা কেটে শাহজাহানের মধ্যাহ্ন ভোজনে অরঙ্গজেব পাঠিয়ে দিয়েছিল। আমরা তার কথা বলছি না। নিষ্ঠুরতার ইতিহাসগুলোকে আমরা চেপে গেছি সেকুলার হিস্ট্রির নামে। এই ইতিহাসের পুনর্লিখন প্রয়োজন। 1967 সালের একটা পার্লামেন্টারিয়ান ডেলিগেশন সোভিয়েত রাশিয়ায় যায়। সোভিয়েত রাশিয়ায় যখন পেট্রোগ্রাড পরিদর্শন করে তারা দেখলেন
যে সেখানে চার্চগুলোকে রিনোভেট করা হচ্ছে, তখন একজন বামপন্থী নেতা প্রশ্ন করেছিলেন যে এই রাষ্ট্র এখন একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছে, তোমাদের কোনো ধর্মবিশ্বাস নেই, তোমরা এটা সারাচ্ছ কেন, এগুলো বিউটিফিকেশনের প্রয়োজন কি? তার উত্তরে তিনি বলেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের ফৌজ এটাকে আক্রমণ করেছিল, তাই ওই যে ক্ষতচিহ্নগুলো আছে ওটা হচ্ছে জাতীয় ক্ষতচিহ্ন, আমরা ক্ষতচিহ্ন মুছতে চাইছি, আমরা ধর্মাচরণ করতে চাইছি না। ঠিক একইভাবে 1669 সালের 2রা সেপ্টেম্বর অরঙ্গজেবের ফতোয়া আছে, একদম সরকারি দলিল, ভারতীয় মহাফেজখানায় রক্ষিত, সুপ্রিম কোর্টের যে লাইব্রেরি আছে সেখানে সেটা আছে। অরঙ্গজেব বলছেন বেনারসের ওই মন্দিরটা ভাঙবার কথা, গেজেটিয়ারে আছে বেনারসের, সেখানকার কর্পোরেশন, নির্বেদার দল যে কর্পোরেশন চালিয়েছে 60-এর দশকে, তারা বড় বড় করে লিখে দিয়েছে যেটি ভাঙা হয়েছিল, আমরা নতুন কিছু করিনি। হ্যাঁ, অরঙ্গজেবের মতো একজন ক্রিমিনাল, অরঙ্গজেবের মতো একজন যে ভারতবর্ষের জাতীয় জনসমাজকে টুকরো করেছে, ধ্বংস করেছে, বিভিন্ন অধ্যাদেশ জারি করে ঘোড়ায় চাপা বন্ধ করেছে, অস্ত্র রাখা বন্ধ করেছে, জিজিয়া কর চটি খুলে 7 পা হেঁটে মাথা নত করে দিতে হবে সেই ব্যবস্থা করেছে, আমরা তার বিরোধী, আমরা তার নাম মুছতে চাই, এর মধ্যে কোথাও কোনো অন্যায় নেই। আর স্যার যেটা বলেছেন স্যারের সঙ্গে আমি অত্যন্ত একমত, কিন্তু আমি আবেদন করছি একজন বিদগ্ধ অধ্যাপকের কাছে, স্টার্ন অ্যান্ড আনডিনায়েবল এভিডেন্স অফ হিস্ট্রি, ডক্টর রমেশচন্দ্র মজুমদারের কথা বললেন, রমেশচন্দ্র মজুমদারকে তো স্ক্র্যাপ করে দিয়েছেন। কোথায় ডক্টর রমেশচন্দ্র মজুমদার? এই এত গল্প সত্যি অধ্যাপক বেরা আমরা 200 পাতার একটা ইতিহাস বইতে ধরে রাখতে পারি না, আর তার মধ্যে থেকেও এতগুলো বিতর্ক উঠে আসে, যেখানে পরিবারতন্ত্র রয়েছে, যেখানে ইতিহাসের পুনর্মূল্যায়ন বা বিবর্তন সমস্ত বিষয় উঠে আসছে। আপনার কি এই জায়গা থেকে এত আলোচনার পরে মনে হয় যে সত্যিই পুনর্মূল্যায়ন বা পুনর্লিখনের প্রয়োজন রয়েছে কি নেই? 1935 সালে ভারতীয় ইতিহাস সংসদ, ইতিহাস কংগ্রেস গঠিত হয়, ভারতের শ্রেষ্ঠ ইতিহাসকার, যাদের একটা বহুত্ববাদী ইতিহাস তো আমাদের মধ্যে আছেই, রমেশচন্দ্র, যদুনাথ সরকার থেকে ধরে করে অমলেশ ত্রিপাঠী, ইরফান হাবিব, বিপান চন্দ্র, রমিলা থাপার। আমার মনে হয় আমাদের এই ইতিহাসবিদরা শুধু আমাদের দেশে না, গোটা পৃথিবীতে বিখ্যাত। গোটা পৃথিবীর যারা ইতিহাস চর্চা করেন, সমাজ বিজ্ঞান চর্চা করেন, তাদের আছে সেটা। ফলে এই ইতিহাসটার অবশ্যই আমাদের ভিত্তিটা গড়ে উঠেছে। যদি বলেন স্বাধীনতা সংগ্রামে তার একটা বড় উপাদান আছে। 20-এর দশকের গোড়ায় প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে আমরা যদি দেখি যে একটা গোটা মানুষের মধ্যে যখন স্বাধীনতা সংগ্রামের চেতনাটা ছড়াচ্ছে, তখনই কিন্তু দেখবেন ইতিহাসবিদদের উপরও প্রভাব পড়ছে আমার দেশকে চেনার। ফলে দেশ চেনা চোখ দিয়ে ইতিহাস চর্চার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ভীষণ মানবিক, ভীষণ আধুনিক এবং একটা বহুত্ববাদী চর্চা। ঠিক কোন ইতিহাস আমার বিপক্ষের বন্ধুরা পাল্টাতে চাইছেন আমি বলতে পারবো না, কিন্তু ইতিহাস চর্চার যে অহংকার করার মতো যে উদাহরণগুলো আছে, যা আমাদের গোটা জাতীয় জীবনের থেকে লিপ্ত, কোনো সেক্টারিয়ান দৃষ্টিভঙ্গির এখানে কোনো তার নেই। ইতিহাস যেন ঐক্যকে প্রসারিত করে, বিদ্বেষকে না। ফলে আমার ইতিহাস চর্চার ক্ষেত্রে এই মূল্যবোধগুলোকে রক্ষা করাটাই কিন্তু নতুন ইতিহাস, তাছাড়া আমরা করতে পারবো না। ইতিহাস কি শুধু অতীত? ভবিষ্যতের ইতিহাসের কী হবে? ইতিহাসের লিখন কি দেখতে পাচ্ছে শাসক? ফলে এই চর্চার ইতিহাস, যা আমাদের ভালো, যা আমাদের শুভ, যা আমাদের এগিয়ে দেয়, যে একটা মিশ্র সংস্কৃতির যে দেশ, কোনো একটা সংস্কৃতি না, একটা বহুত্ববাদী সংস্কৃতি, কোনো একটা ভাষা না, কোনো একটা ধর্ম না, আমাদের ইতিহাস বোধ এটাই শিখিয়েছে। ওই ইতিহাস বোধ থেকে ইতিহাস চর্চা আমি বলবো। যেহেতু সময় শেষ হয়েছে অঞ্জনবাবু, তাই আপনাকে একটা প্রশ্ন করছি। আমি অনেক কম সময় বলেছি, আমার আগের বক্তা অনেক বেশিক্ষণ বলেছি। আমি সেই কারণে জিজ্ঞাসা করছি অঞ্জনবাবু আপনাকে, যে নির্মোহতার সঙ্গে আমরা হিটলারের যাবতীয় অত্যাচারকে লিপিবদ্ধ করেছি, আমরা কাতিনের গণহত্যাকে লিপিবদ্ধ করেছি, আমরা আউসভিটসের গণহত্যাকে লিপিবদ্ধ করেছি, সেই নির্মোহতার সঙ্গে আমাদের দেশে মধ্যযুগে ঘটে যাওয়া অত্যাচারকে কেন লিপিবদ্ধ করতে পারি না? যদি লিপিবদ্ধ কেউ করে থাকে, তাকে কেন সামনে আনি না? তখন কেন ধর্মের প্রশ্ন সামনে আসে? ইউরোপের ইতিহাস লিখতে গেলে হিটলার ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন। এখানে ইতিহাস চর্চা করতে গেলে অত্যাচারী আর অত্যাচারিতের ধর্ম নিয়ে আমাদের এত সংকট উপস্থিত হয়। না, তোমার প্রতিপক্ষটাকে কেউ চর্চা করতে তো বাধা দেয়নি, যথেষ্ট চর্চা হয়েছে, কেন হবে না? কিন্তু আমি যখন আমার দেশকে খোঁজার চেষ্টা করছি, তখন তো একটা পর্ব থাকে। আমি কত ফিউডাল লর্ডদের পারস্পরিক যে বিরোধ, তাতে কোনো গোটা জাতির বিরোধ হয় না। গোটা জাতি ইনভলভ হচ্ছে আমার, কিন্তু লেট 19th সেঞ্চুরি থেকে যদি আমরা বলি, মানে স্বাধীনতা সংগ্রাম যখন থেকে তীব্র হচ্ছে, ফলে তার ইতিহাস চর্চায়, সেটা তো ইতিহাসবিদরা ঠিক করেছেন। ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রি ডিপার্টমেন্টে কে কোনটা নিয়ে পিএইচডি করবে, নোবডি ক্যান ডিকটেট, কেউ বলতে পারে না। কিন্তু
ফলে আমার ইতিহাসবিদদের কোনটা টেনেছে এটাই তো দেখতে হবে। ফলে আধুনিক পর্বটাই বেশি টেনেছে। তার মানে এই নয় যে অতীতের চর্চা কম হচ্ছে না, নিশ্চয়ই হবে, নতুন দৃষ্টিভঙ্গি দিয়েই হচ্ছে, কেউ তো বাধা দিচ্ছে না। কোনো এক কল্পিত প্রতিপক্ষের দিকে তাক করে যেন প্রশ্নগুলো না হয়। বেশ, কারো ইন্টারজেকশন পয়েন্ট? অঞ্জনবাবু খুব ভালো বললেন। আমার একটা সহজ কথা, যে কারা চাইছে, মানুষ চাইছে। কোন মানুষ? প্রীতিলতা ওয়াদ্দেদার যে ইউরোপিয়ান ক্লাবের বাইরে দেখেছিলেন যে ভারতীয় আর কুকুরদের প্রবেশ নিষেধ, এবং তার থেকেই ওনার মনে হয়েছিল যে এটাকে শেষ করা উচিত। স্বাধীনতার পরেও ওই দরজার মধ্যে লেখা আছে ভারতীয় আর কুকুরদের প্রবেশ নিষেধ। এই যাদের নাম বললেন আপনি, ইরফান হাবিব, রমিলা থাফার, কোর্টের রায় দেখুন তাদের কি ভৎসনা করেছে। এটা আপনার রাজনৈতিক বিদ্বেষ। তা সহজ কথা বলছি, ক্ষমা করবেন কিন্তু এটাই বাধ্য। ইতিহাসে লেখা থাকবে যে ওরা কিভাবে ইতিহাসকে বিকৃত করেছে। পলিটিক্যাল এজেন্ডা, ইতিহাসিক এজেন্ডা। এক সেকেন্ড, আরও এখানে আছেন উটনি, বারাউনি, লাহোরি, পিটার ম্যান্ডি, ভিক্টর ট্রেভারনিয়ার, এরা কি ইতিহাস চর্চার ইনগ্রেডিয়েন্ট নয়? কি মুশকিল, আমি তো কারোর ইতিহাস চর্চার অধিকার চ্যালেঞ্জ করিনি। না, এটা তো রাজনীতির প্রশ্ন কোথা থেকে আসে? এটাই তো আসছে। আপনি যদি বলেন যে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি হচ্ছে অনৈতিহাসিক, প্রশ্নটা রাজনীতি নয়। যেমন ভারত ইতিহাসেরও, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কার কি ভূমিকা ছিল সেটাও আলোচনার প্রয়োজন। আমরা যেভাবে আমাদের জিন্নাকে আমরা উপস্থাপিত মানুষের কাছে করেছি যে পাকিস্তানের জন্য সম্পূর্ণ জিন্নাই দায়ী, আবার অনেক ঐতিহাসিক তো বলছেন জিন্না কমিউনাল ছিলেন কিন্তু সেপারেটিস্ট ছিলেন না। যে ইকবালের গান, সমস্ত কমিউনাল ফোর্সই সেপারেটিস্ট ছিল। কমিউনাল ফোর্স তো সেপারেটিজম ছাড়া অন্য কিছুর জন্য তার কমিউনালিজমের দরকার নেই। ভাগের, আর সেটাই তো। আর যারা সেকুলার তারাও কিন্তু সবচেয়ে বড়, যেরকম আপনার যে রাজনৈতিক বিশ্বাস, তারা কিন্তু দাবি করেছিল মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন। ভারতবর্ষকে 28টা ছোট ছোট রাষ্ট্রে ভেঙে তারপরে স্বাধীনতা দেবার প্রস্তাব দিয়েছিলেন ব্রিটিশকে। তাহলে আপনি কিন্তু কমিউনাল নয়, এটা ঠিক সেপারেটিস্ট। এটা ভুল। সবচেয়ে বেশি বিচ্ছিন্নতাবাদী ভূমিকা যদি 20 শতাব্দীর পরে কেউ নেয়, সেটা কমিউনিস্ট পার্টি নিয়ে। আসুন, ঠিকই, আসুন আমি ওখানেই বলুন, আসলে ইতিহাস পুনর্লিখন দরকার কমিউনিস্টদের বিরোধিতা করার জন্য। না, সত্যি কথা কিনা বলুন যে এটা সম্পূর্ণ অসত্য কথা। সেটাই লিখছে, ইতিহাস তো সেটাই। এটা সত্যি না, এ নিয়ে আলোচনার অন্য ক্ষেত্র আছে। আমি এখানে তর্ক জমে উঠেছে, কিন্তু ইতিহাস থেকে এবার আমরা ক্রমশ রাজনীতির দিকে যাচ্ছি, মানে রাজনৈতিক অভিসন্ধির দিকে যাচ্ছি। আমি আহ্বান করছি, এবার আমাদের থামা দরকার, তার কারণ আমাদের আলোচনাটা ছিল ইতিহাসের পরিসরে। শ্রী অরবিন্দের কথা অনেকবার উঠেছে, আমি শ্রী অরবিন্দকে উল্লেখ করেই প্রশ্নটা করছি। কংগ্রেসে এবং দেশের স্বাধীনতা আন্দোলনে আবার ফিরে আসুন ঋষি অরবিন্দ, মানে তখন তিনি ঋষি, তাই আর্য পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে গিয়েছে, তিনি আর বেরোবেন না বাইরে, ঠিক করেছেন। 1920 সালে বিএস মুঞ্জের নেতৃত্বে একটা ডেলিগেশন গেল পন্ডিচেরিতে। তো ঋষি অরবিন্দ অনেক কিছুর মধ্যে জানতে চাইলেন তারা কাদের কাদের বিরুদ্ধে লড়তে চান। তারা একবার বললেন যে তারা ইংরেজের বিরুদ্ধে লড়তে চান, এটা আশু লক্ষ্য স্বাধীনতা। তারপরেই বললেন যে ভারতবর্ষ ইসলামিক শাসনের অধীন হয়েছিল, আমরা মুসলিমদের বিরুদ্ধে লড়তে চাই। আমি কিন্তু নথিবদ্ধ ইতিহাস বলছি, মানে পন্ডিচেরি আশ্রম থেকে প্রকাশিত। শ্রী অরবিন্দ বললেন ভারতে কোনো মুসলমান নেই। যারা ইতিহাস পুনর্লিখন করতে চান তাদের জন্য এই মন্তব্যটা কি একই রকম সুপাচ্য? প্লিজ। এই কথা তিনি অনেক আগেই উত্তরপাড়া ভাষণে বলেছেন। হোয়াট ইজ রিলিজন উইচ উই কল সনাতন ইটার্নাল? ইট ইজ দ্য হিন্দু রিলিজন বিকজ হিন্দু নেশন হ্যাজ কেপ্ট ইট। I say it is Sanatan Dharma which for us is nationalism. সুতরাং হিন্দু ধর্ম বলে যেটা উপস্থাপিত হয় এই ল্যান্ড অফ প্লুরালিজমে, সেটা আসলে ওয়ে অফ লাইফ। সুতরাং হিন্দুত্ববাদ এই শব্দটার কোনো অস্তিত্ব নেই, শব্দটা হয় না, এটা বিভাজনের নয়। আমাদের দেশে যারা মুসলমান আছেন, আমাদের পূর্বপুরুষ এক, আমাদের ডিএনএ এক। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি, এটাই ভারতবর্ষ। একটা কথা হচ্ছে যে একটা সমাজ মাত্র অনেক কন্ট্রাডিকশন থাকবে, এটা ঠিকই। ধরো এখানে এসছে শোষণ করতে, কিন্তু একজন ব্যক্তি হঠাৎ দেখলে যে একটা অ্যানথ্রোপোলজির চর্চা অনেক ক্ষেত্রেই শ্বেতাঙ্গদের এতে হয়েছে, তার মানে এই নয় যে তাদের সব ইতিহাসের দৃষ্টিভঙ্গি ঠিক ছিল, তা বলছে। অনেক উপাদান তারা তৈরি করেছে, কেউ কেউ। আমি এশিয়াটিক সোসাইটির জন্ম যদি বলি, এটা তো একটা প্রগ্রেস। আরে রাখি ঘড়ির এক্সকাভেশন হয়েছে, এখন বলছে এই সভ্যতা 9000 বছরের পুরনো, যত পর্যন্ত এসআই কেটে। আপনাকে তিনটে কথা বলে দিই ছোট ছোট একটা প্রশ্ন নিয়ে একটা সমস্যা হচ্ছে, এটা আপনি মানছেন তো? সেটা হচ্ছে আমি বলছি না 9000 বছরের যে ইংরেজরা খুব ভালো ছিল এবং ইংরেজরা। আপনি এটার উত্তর বলুন।
ইংরেজরা আপনি কি মনে করেন যে আর্য আমাদের আগমনের কাছে তত্ত্ব চিনিয়েছে, এটা একটা কিন্তু ইতিহাস ভাওতা? সম্পর্কে ভাওতা তো বটে, বলতে গেলে আর্য আগমনের তত্ত্ব না, আর্যরা বাইরে থেকে এসছে, সেটাই সত্য, উল্টোটা ভাওতা। না উল্টো প্রশ্ন আছে। মানে আজকে এখন তো রমিলা প্রমাণ হয়ে থাপাররা কারণ এটা হচ্ছে প্রমাণিত, হিন্দুত্ব পলিটিক্সের এজেন্ডার সাথে হিসারের মিলে। রাখিগড়ির নতুন যে কেটে বেরিয়েছে, যত পর্যন্ত কাটতে পেরেছে, তারা বলছে যে এর এজ হচ্ছে 7000 বিসি, আর আমাদের প্রচলিত ধারণা ছিল তারা বলছে এটা কোথায় বেরিয়েছে, কোন ইতিহাসে জার্নালে বেরিয়েছে? দেখুন সাইটে যান, খবরের কাগজে বেরিয়েছে। আপনি অধ্যাপক মানুষ এরকম করে কি করে হবে? এতটা আমি আপনার কাছে ইতিহাসের অধ্যাপক নই, সেজন্য জানছি। আমার ওই যে বসে আছেন, দুটো বিতর্কের সময় একেবারে শেষ, আমাদের শেষ আর্কিওলজিক্যাল করতেই সার্ভে অফ হবে। ইন্ডিয়ার সাইটে চলে যান, Establish সারা পৃথিবী জুড়ে ইতিহাসের আলোচনা। ওরা কি করেন সেটা Alien দেখতে হবে। invasion, আমাদের tourism, একদম myth, সময় শেষ। ইতিহাসবিদরা কি বলেন দেখতে হবে। culture, ইয়া bullshit, আমাদের কিছু একদম মানে সময় হয় শেষ, না। আর বিতর্ক আপনি এগিয়ে বলতেই নিয়ে যাওয়ার পারেন। মতো সময় নেই। আমি দুটো জার্নালের নাম বলছি। আমেরিকান জার্নাল অফ হিউম্যান জিনোমিক্স, ইনভেস্টিগেটিভ জার্নাল অফ জিনোমিক্স। তাতে আমাদের যে জিনের মধ্যে যা হিপনোটাইপ বলে, মানে একটা জিনের মধ্যে আমার অ্যানসেস্ট্রাল কম্পোনেন্ট যা আছে তার ট্রেসার স্টাডি করা যায়। এগুলো খুবই কন্ট্রোভার্সিয়াল কথা। একদম এটা কি- না। এটা কি ইউজিসি লিস্টে আছে অমিত বাবু? এটা না। কি স্বীকৃত জার্নাল? আপনি ইতিহাস অধ্যাপক, এই স্বীকৃত আচ্ছা, এটা কি আছে? আজকের জ্ঞান বিজ্ঞান কি এভাবে ভাগ হয়? না হয় সেটা তো বটেই, আপনাকে যে কিন্তু কথাটা জ্ঞান বিজ্ঞানের বলছিলাম, চর্চাটা যেটা কোনো আমাদের- প্রিকনসিভ আমরা কি করবো, আপনি ঠিক করে দেবেন। আমাদের যে মিক্সিং, চলতে পারে না। আমার সময় একেবারে শেষ, সত্যি, এবং আমার এবং বিশাখার হাতে কোনো মতেই প্রমাণ করা যাবে না যে ভারত বহুত্ববাদী নয়। এত কথা হলো, কারা পড়বে তাদের নিয়ে না, কথা হলো কয়েকটা না। ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এক, নির্বেদাকে প্রথম দায়িত্ব কথা নিতে হবে জানুন পুনর্লিখন। যে ভারতবর্ষে ইতিহাসের প্রথম যে বস্তু সেটি হচ্ছে আইনি আকবরী, যেখানে ইতিহাস প্রথম লেখা হয় লিখিতভাবে, এবং সেটি অনুবাদ করেন ব্লকম্যান, যিনি একজন ইংরেজ ছিলেন। তার জন্য কোনো ভারতীয়র সেই মুহূর্তে প্রয়োজন হয়নি, বা আজও পর্যন্ত শাহজাহান লাহোরী। পৃথিবীতে আইনি আকবরীর কোনো বাংলা অথবা অন্য কোনো ভারতীয় ভাষায় অনুদিত হয়নি। এটা জানতে হবে। তার জন্য ইংরেজরা খুব ভালো, এ কথা বলার কোনো মানে নেই। আমাদের- এ কথা Exactly, বলার এখান থেকে কোনো নির্বাচন মানে আমি নেই। আপনার কথা এটা থেকে জানুন আপনাদের- প্লিজ, এটাই যে দর্শক সমস্ত আপনাদের কাছে চায়। তথ্যগুলো যেগুলো ইংরেজরা করেছেন সেগুলোকে তো তাকে দিতে হবে। আপনি তাকে তো না, নিশ্চিতভাবে। zero আপনি নির্মোহ হয়ে দেবেন। নির্মমতার সঙ্গে, নির্মোহ হয়ে নির্মমতার সঙ্গে, হ্যাঁ, নির্মমতার সঙ্গেই হ্যাঁ, বলছি। আপনি শাহজাহান আপনি নামা শুনুন, লাহোরী ঔরঙ্গজেবটা লেখার লিখেছিলেন বাংলা অনুবাদ করুন। যদুনাথ সরকার। সেটা তো বিতর্ক আপনাকে এখনো জানতে অত্যন্ত হবে। মোটামুটি বুঝতে পারছি, আমার কিন্তু কবি সত্যি সরকারি আছে, আপনার যদি কথা না থাকে হোক, পাঠিয়ে এই দেবো। বিষয় নিয়ে আমাদের কথা বলবার সময়টা একেবারে সীমায়িত হচ্ছে। স্যার, আমি আইনি please আকবরী, মার্জনা করবেন, আমাদের আইনি শেষ করতে আকবরী- হচ্ছে। এটা ব্যাপারে বোধহয় সবাই একমত হবেন যদি আমি কথাটা এভাবে বলি। মানে এটা আমাদের একেবারে আদি পড়া আর কি। আমরা যারা ইতিহাস চর্চা করেছি বা পড়তে চেয়েছি, জ্ঞানব্যাপীর পরে তারা পড়াশোনাটা PhD কার্ড বেড়ে দিয়ে তো গেছে। শুরু করেছি, তাতে তো একটা কথা অন্তত ছিল যে ইতিহাসবিদের নিজস্ব মতাদর্শ থাকতেই পারে, কিন্তু ইতিহাস কোনো মতাদর্শের কাছে দায়বদ্ধ থাকতে পারে না, সীমাবদ্ধও থাকতে পারে না। তার থেকে বের করে ইতিহাস চর্চা যদি করতে চাই আমরা, নিশ্চিতভাবে কেউ বাধা দেবেন না, কেউ আটকাবেন না, কিন্তু এই বিতর্ক কিন্তু থেকে যাবে এরপরেও যে ইতিহাস আসলে কার ইচ্ছায় রচিত হয়। শাসক ইতিহাস পরিবর্তন করতে চায়, শাসকের ইচ্ছাতেই ইতিহাস রচিত হয়, তাই কি শাসক বদলালে ইতিহাস বদলানোর প্রয়োজন বা কথা আসে? এই বিতর্কগুলো কিন্তু সমানভাবে থেকে গেল বিশাখা। একদমই তাই, এবং সেই বিতর্ক এবং প্রশ্ন, সেই প্রশ্নটাকে জিইয়ে রেখেই আজকের কথা হোক এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।